পৃথিবীটা আসলে কে চালায়? প্রশ্নটা যতটা সহজ মনে হয়, এর উত্তরটা ঠিক ততটাই গোলক ধাঁধায় ভরা। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি পৃথিবীর সব কলকাঠি নাড়ে পর্দার আড়ালে থাকা কিছু সিক্রেট সোসাইটি। কেউ বলে ইলুমিনাতি, কেউ বলে ফ্রিমেসন, আবার কেউ আঙুল তোলে রথচাইল্ড পরিবারের দিকে। ইন্টারনেটের দুনিয়ায় এমন হাজারটা কনস্পিরেসি থিওরি বা ষড়যন্ত্র তত্ত্ব ঘুরে বেড়ায়। কিন্তু আমি যদি আপনাকে বলি, আপনি এতদিন যা শুনেছেন বা যা বিশ্বাস করেছেন তার বেশিরভাগই আসলে এক ধরনের প্রোপাগান্ডা বা পুরনো দিনের রূপকথা। আমি যদি বলি পৃথিবী এখন আর কোনো নির্দিষ্ট একটি পরিবার বা কোনো গোপন গুহা থেকে চালানো হয় না, বরং খেলাটা এখন আর রক্ত বা বংশ পরিচয়ের নয়, বরং খেলাটা এখন পুরোপুরি অ্যালগোরিদম, ডেটা আর অ্যাসেট ম্যানেজমেন্ট। আজকের ভিডিওতে আমরা সেই মিথ বা ভুল ধারণাগুলো ভাঙব এবং ইতিহাসের পাতা থেকে বর্তমান ওয়াল স্ট্রিট পর্যন্ত ক্ষমতার আসল হাত বদলটা কিভাবে হয়েছে সেই ব্লুপ্রিন্টটা ডিকোড করব। শুরুতেই আসা যাক একটি ভিডিও প্রসঙ্গে। সম্প্রতি অ্যাডেড গ্রুপ নামের একটি ফেসবুক পেজ থেকে রথচাইল্ড পরিবার নিয়ে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। ভিডিওতে উপস্থাপক ভাই অত্যন্ত চমৎকার বচনভঙ্গি এবং কনফিডেন্সের সাথে রথচাইল্ড পরিবারের ইতিহাস, নেপোলিয়নের যুদ্ধ এবং ব্যাংকিং ব্যবস্থা নিয়ে অনেক কথা বলেছেন। উনি দাবি করেছেন ইসরায়েল ফিলিস্তিন সংকট থেকে শুরু করে বর্তমান বিশ্বের ব্যাংকিং সবকিছুর পেছনেই নাকি একচ্ছত্রভাবে রথচাইল্ড ফ্যামিলি কলকাঠি নাড়ছে। ওনার স্টোরি টেলিং নিঃসন্দেহে ভালো, কিন্তু সমস্যা হলো উনি যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো আসলে 1800 বা 19 শতকের প্রেক্ষাপটে সত্য হতে পারে, কিন্তু 2025 সালের বা মডার্ন জিওপলিটিক্সের বাস্তবতায় এটি একেবারেই আউটডেটেড বা মেয়াদ উত্তীর্ণ একটি ধারণা। ভিডিওতে উনি রথচাইল্ডের কোর্ট জিউ বা রাজাদের ব্যাংকার হিসেবে উল্লেখ করেছেন এবং বোঝাতে চেয়েছেন যে তারাই এখনও ফাইনাল বস। কিন্তু যৌক্তিকভাবে চিন্তা করুন এবং ফোর্বস ম্যাগাজিনের তথ্যের দিকে তাকান। যে পরিবারটি 1800 শতকে ইউরোপের রাজাদের লোন দিত, আজকের গ্লোবাল ইকোনমিতে তাদের অবস্থানটা কোথায়? আজকের দিনের বিশ্বের শীর্ষ 10 ধনী ব্যক্তির তালিকায় কি রথচাইল্ড পরিবারের কোনো সদস্যর নাম আছে? উত্তর হলো না। ইলন মাস্ক, জেফ বেজোস বা বার্নার্ড আর্নল্ড যেখানে শত শত বিলিয়ন ডলারের মালিক, সেখানে রথচাইল্ড পরিবারের সম্মিলিত সম্পদ এখন বিভিন্ন ভাগে বিভক্ত এবং গ্লোবাল জিডিপির তুলনায় তা অতি নগণ্য। বিখ্যাত ঐতিহাসিক নিয়াল ফার্গুসন তার বই দ্য হাউস অফ রথচাইল্ডে স্পষ্টভাবেই দেখিয়েছেন যে বিশ্বযুদ্ধ এবং জাতীয়করণের ফলে বিংশ শতাব্দীতেই তাদের একচ্ছত্র আধিপত্যের পতন ঘটেছে। তাই তাদেরকে এখনও শক্তির কেন্দ্র ভাবাটা আমাদের খাইয়ে দেয় একটা সহজ প্রোপাগান্ডা, যাতে আমরা আসল খেলোয়াড়দের চিনতে না পারি। কনস্পিরেসি থিওরি শুনতে ভালো লাগে, কারণ এতে জটিল সমস্যার সহজ একটা ভিলেন পাওয়া যায়। কিন্তু বাস্তবতা হলো পৃথিবী এখন আর কোনো একক পরিবারের ড্রয়িং রুম থেকে কন্ট্রোল হয় না। রথচাইল্ড বা ইলুমিনাতি নিয়ে এই অহেতুক মাতামাতি আসলে আমাদের মূল ফোকাস থেকে সরিয়ে দেয়। তাহলে আসল ক্ষমতাটা কোথায়? চলুন একটু গভীরে যাওয়া যাক। ক্ষমতা বা পাওয়ার জিনিসটা আসলে কি? একটা সময় ছিল যখন ক্ষমতা মানে ছিল মাসল পাওয়ার বা গায়ের জোর। যার সেনাবাহিনী যত বড়, যার তলোয়ার যত ধারালো, পৃথিবী তার। রাজা বাদশাদের আমলে ক্ষমতার সংজ্ঞা ছিল কে কতটুকু জমি দখল করতে পারল। তখন আপনার কাছে অনেক সোনাদানা বা অর্থ থাকলেই আপনি ক্ষমতাধর হতেন না, যদি না আপনার সেই অর্থ রক্ষা করার মতো নিজস্ব সেনাবাহিনী থাকত। কিন্তু সময় বদলালো, ইতিহাসের চাকা ঘুরল। আমরা দেখলাম ইসলামী খেলাফতের স্বর্ণযুগ, অটোমান সাম্রাজ্যের দাপট। অটোমানরা যখন পৃথিবীর একটা বিশাল অংশ শাসন করছে, তখনও ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল ইস্তাম্বুল বা বাগদাদের মতো শহরগুলো। কিন্তু এই পুরো সমীকরণটা পাল্টে গেল যখন ইউরোপিয়ানরা সমুদ্র পথ আবিষ্কার করল এবং কর্পোরেশন বা কোম্পানির রাজত্বের সূচনা ঘটল। এখানে আমাদের তাকাতে হবে ব্রিটিশ
ইস্ট ইন্ডিয়া কোম্পানির দিকে। পৃথিবীটা যে আসলে ব্যবসার মাধ্যমে শাসন করা যায় তার প্রথম এবং সবচেয়ে ব্রুটাল উদাহরণ হলো এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এটা কোনো কনস্পিরেসি থিওরি না, এটা পিওর হিস্ট্রি। উইলিয়াম ডারলিম্পল তার বিখ্যাত বই দ্য অ্যানার্কিতে দেখিয়েছেন কিভাবে লন্ডনের একটি মাত্র অফিস থেকে পরিচালিত একটি কোম্পানি মুঘল সাম্রাজ্যকে ধসিয়ে দিয়েছিল। 1765 সালে মুঘল সম্রাট শাহ আলমের কাছ থেকে তার বাংলা, বিহার ও উড়িষ্যার দিওয়ানি বা রাজস্ব আদায়ের অধিকার লাভ করে। চিন্তা করে দেখুন, এটি ছিল লন্ডনের শেয়ার বাজারের তালিকাভুক্ত একটি সাধারণ কোম্পানি, অথচ তাদের নিজস্ব সেনাবাহিনী ছিল প্রায় 2,60,000 সৈন্যের, যা সেই সময়ের ব্রিটিশ রাজকীয় সেনাবাহিনীর চেয়েও দ্বিগুণ বড় ছিল। আজকের দিনে আমরা গুগল বা অ্যামাজনের ক্ষমতা নিয়ে কথা বলি, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির তুলনায় এরা কিছুই না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রমাণ করে দিয়ে গেল যে রাজমুকুট বা সিংহাসন নয়, বরং ট্রেড রুট বা বাণিজ্যের নিয়ন্ত্রণ যার হাতে, পৃথিবী আসলে তার ইশারায় চলে। এরপর আসে ব্রিটিশ রাজবংশের প্রভাব। একটা লম্বা সময় পর্যন্ত বলা হতো ব্রিটিশ সাম্রাজ্যে কখনো সূর্য অস্ত যায় না, কিন্তু এই রাজবংশও একসময় বুঝতে পারল সরাসরি দেশ দখল করে রাখাটা অনেক খরচে এবং ঝামেলার, তাই তারা কৌশল বদল করল। শুরু হলো কর্পোরেশন ডোমিনেশন বা কর্পোরেট আধিপত্যের যুগ। আর ঠিক এই সন্ধিক্ষণেই উত্থান ঘটে রথচাইল্ড পরিবারের। এডেট গ্রুপের ভিডিওতে রথচাইল্ডদের নিয়ে যা বলা হয়েছে তার ঐতিহাসিক সত্যতা আছে, তবে এটা একটা নির্দিষ্ট টাইম ফ্রেম বা সময়কালের জন্য। 1800 শতকের শেষ ভাগ থেকে শুরু করে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত এই সময়টাকে আমরা রথচাইল্ডের গোল্ডেন পিরিয়ড বলতে পারি। মেয়ার আমশেল রথচাইল্ড এবং তার 5 ছেলে ইউরোপের 5টি বড় শহরে ব্যাংকিং নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। এটা সত্য যে তারা আধুনিক ব্যাংকিং এবং বন্ড মার্কেটের জনক। ওয়াটারলু যুদ্ধে নেপোলিয়নের হারের আগাম খবর পেয়ে তারা লন্ডনের স্টক মার্কেট গ্যাম্বলিং করে প্রচুর টাকা কামিয়েছিলেন। এই গল্পটাও মোটামুটি সবাই জানে এবং ঐতিহাসিক নথিপত্র এটি সমর্থন করে যে তারা ব্রিটিশ সরকারের যুদ্ধের সময় বিপুল পরিমাণ স্বর্ণ এবং বন্ড দিয়ে সহায়তা করেছিল। কিন্তু ভিডিওতে যে দাবি করা হয়েছে তারা এখনও একইভাবে পৃথিবী চালাচ্ছে, এখানেই লজিক্যাল ভুলটা এবং তথ্যের ঘাটতি। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের অর্থনীতি ধসে পড়ে, রাজতন্ত্রগুলো ভেঙে পড়ে। 1938 সালে হিটলার যখন অস্ট্রিয়া দখল করে তখন ভিয়েনাতে রথচাইল্ডদের ব্যাংক বাজেয়াপ্ত করা হয় এবং পাশাপাশি লুই রথচাইল্ডকে বন্দী করা হয়। পরবর্তীতে ফ্রান্সে 1981 সালে প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরা ক্ষমতায় আসার পর তিনি রথচাইল্ডদের ব্যাংক জাতীয়করণ বা সরকারি মালিকানায় নিয়ে নেন। এই ঘটনাগুলো প্রমাণ করে যে তাদের ক্ষমতা আগের তুলনায় নিরঙ্কুশ নেই। বর্তমানে রথচাইল্ড ফ্যামিলি অবশ্যই অনেক ধনী, কিন্তু তারা এখন মূলত প্রপার্টি ম্যানেজমেন্ট, ওয়াইন ব্যবসা এবং প্রাইভেট ওয়েলথ ম্যানেজমেন্টের মধ্যে সীমাবদ্ধ। তারা এখন আর গ্লোবাল সুপার পাওয়ার নয়, তারা এখন ওল্ড মানি যারা তাদের সম্পদ টিকিয়ে রাখতে ব্যস্ত, নতুন পৃথিবী দখল করতে নয়। তাদের নিয়ে অতিরিক্ত হাইপ তৈরি করাটা আসলে এক ধরনের ডিস্ট্রাকশন, যাতে আপনি ওয়াল স্ট্রিট বা সিলিকন ভ্যালির দিকে না তাকান। তাহলে রথচাইল্ডদের হাত থেকে ব্যাটনটা বা ক্ষমতার লাঠিটা কার হাতে গেল? এখানেই এন্ট্রি নেয় আমেরিকা এবং তাদের টুইকনরা, বিশেষ করে জেপি মর্গান এবং রকফেলার পরিবার। আপনারা হয়তোবা টাইটানিক সিনেমার রোমান্টিক গল্পটা জানেন, কিন্তু টাইটানিক ডোবার পেছনেও যে একটা ক্ষমতার পালাবদলের হিসেব নিকাশ ছিল সেটা নিয়ে অনেক তথ্য প্রচলিত আছে। জি এডওয়ার্ড গ্রিফিন তার বই দ্য ক্রিয়েচার ফ্রম জ্যাকিল আইল্যান্ডে ফেডারেল রিজার্ভ প্রতিষ্ঠার পেছনের ইতিহাস তুলে ধরেছেন। টাইটানিক জাহাজে এমন 3 জন প্রভাবশালী ব্যক্তি ছিলেন: বেঞ্জামিন গুগেনহেইম, ইসাডোর স্ট্রস এবং জন জেকর অ্যাস্টর। ঐতিহাসিক নথিপত্র অনুযায়ী এরা ছিলেন সেই সময়ের অন্যতম শীর্ষ ধনী এবং এদের অনেকেই সেন্ট্রাল ব্যাংকিং সিস্টেমের বিরুদ্ধে ছিলেন। কাকতালীয়ভাবে হোক আর পরিকল্পনা মাফিক হোক, 1912 সালে টাইটানিক ডুবে গেলে এই বিরোধীরাও মারা গেলেন। আর ঠিক পরের বছর 1913 সালে আমেরিকায় প্রতিষ্ঠিত হল ফেডারেল রিজার্ভ। এই ঘটনাগুলোর টাইমিং বা সময়কাল এতটাই নিখুঁত যে এটি নিয়ে প্রশ্ন ওঠাটা খুব
খুবই স্বাভাবিক। এই ফেডারেল রিজার্ভ বা ফেড হলো আজকের পৃথিবীর আসল জাদুরকাঠি। অ্যাডেড গ্রুপের ভিডিওতে রথচাইল্ডদের নিয়ে অনেক কথা বলা হলেও ফেডারেল রিজার্ভ নিয়ে খুব একটা গভীর আলোচনা নেই। অথচ পৃথিবীটা এখন কে চালায় তা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে টাকা বা মানি ফ্লো কে নিয়ন্ত্রণ করে। ফেডারেল রিজার্ভ আমেরিকার সেন্ট্রাল ব্যাংক হলেও এটি কিন্তু পুরোপুরি সরকারি প্রতিষ্ঠান নয়। ফেডারেল রিজার্ভ অ্যাক্ট 1913 পর্যালোচনা করলে দেখা যায় এর 12টি রিজিওনাল ব্যাংকের শেয়ার হোল্ডাররা হল প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকগুলো। অর্থাৎ এটি একটি আধা সরকারি কাঠামোর মতো কাজ করে। এরা চাইলেই বাতাস থেকে ডলার ছাপাতে পারে, আর যেহেতু পুরো বিশ্বের বাণিজ্য ডলারেই হয়, তাই ফেডারেল রিজার্ভ যখন তাদের সুদের হার বাড়ায় কিংবা কমায়, তখন বাংলাদেশ থেকে শুরু করে জাপান সবার অর্থনীতিতে ভূমিকম্প শুরু হয়। এই প্রক্রিয়াটিকে অর্থনীতিতে বলা হয় ক্যান্টিলন ইফেক্ট, যেখানে যারা টাকার উৎসের কাছে থাকে তারা সবার আগে সুবিধা পায়, আর সাধারণ মানুষের কাছে টাকা পৌঁছতে পৌঁছতে মুদ্রাস্ফীতি বেড়ে যায়। রথচাইল্ডরা ছিল ইউরোপ কেন্দ্রিক বা ইউকে বেসড শক্তি, কিন্তু বিংশ শতাব্দীতে ক্ষমতার কেন্দ্রবিন্দু লন্ডন থেকে সরে গেল নিউ ইয়র্কে, সোজা কথায় ওয়াল স্ট্রিটে। ওয়াল স্ট্রিট নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে স্যুট টাই পরা একদল মানুষ যারা কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে, কিন্তু এদের ক্ষমতা কোনো পারমাণবিক বোমার চেয়ে কম নয়। আগেকার দিনে রাজারা অন্য দেশ দখল করতে সেনাবাহিনী পাঠাত, আর এখন ওয়াল স্ট্রিট অন্য দেশ দখল করতে ইকোনমিক হিটম্যান পাঠায়। জন পার্কিন্স তার বেস্ট সেলার বই কনফারেন্স অফ এন ইকোনমিক হিটম্যানে বিস্তারিত লিখেছেন কিভাবে আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাংকের পলিসি ব্যবহার করে তৃতীয় বিশ্বের দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলে তাদের সম্পদ লুট করা হয়। এখন প্রশ্ন হলো, এই ওয়াল স্ট্রিট কারা চালায়? এখানে কি এখনও সেই জেপি মর্গান বা রকফেলাররাই বসে আছে? উত্তর হলো না। এখানেও ঘটেছে ক্ষমতার এক বিশাল বিবর্তন, যা ক্ষমতার বিকেন্দ্রীকরণ। আগে একজন ব্যক্তি বা একটা পরিবার ব্যাংক চালাতো, এখন ব্যাংক বা কোম্পানিগুলো চালায় বড় বড় অ্যাসেট ম্যানেজমেন্ট ফার্ম। আর এখানেই আজকের দুনিয়ার সত্যিকারের রাজাদের নাম চলে আসে, যাদের নাম কনস্পিরেসি থিওরিতে খুব কমই শোনা যায়, যেমন ব্ল্যাকরক, ভ্যানগার্ড কিংবা স্টেট স্ট্রিট। ব্লুমবার্গ এবং ইয়াহু ফাইন্যান্স ডেটা চেক করলে আপনি দেখবেন অ্যাপল, মাইক্রোসফট, অ্যামাজন, ফেসবুক, এমনকি কোকাকোলা বা পেপসির মতো প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোরও প্রধান শেয়ার হোল্ডার এই একই কোম্পানিগুলো। ব্ল্যাকরক বর্তমানে $10 ট্রিলিয়ন বেশি সম্পদ ম্যানেজ করে, যা জাপান ও জার্মানির সম্মিলিত জিডিপির চেয়েও বেশি। হার্ভার্ড ল স্কুলের গবেষকরা একে বলছেন কমন ওনারশিপ বা অনুভূমিক শেয়ার হোল্ডিং, যা প্রমাণ করে যে বাজারের প্রতিযোগিতা আসলে একটি ভ্রম মাত্র। অর্থাৎ পৃথিবীটা এখন আর একজন বা এক পরিবার চালাচ্ছে না, বরং এটি এখন একটি কর্পোরেট ওয়েব, যেখানে সবাই সবার সাথে কানেক্টেড। এই যে ক্ষমতার পরিবর্তনটা রথচাইল্ডদের ফ্যামিলি ডিনার টেবিল থেকে সরে এসে ওয়াল স্ট্রিটের বেডরুমে এবং এখান থেকে ব্ল্যাকরকের আলাদিন নামক সুপার কম্পিউটার ও অ্যালগোরিদমে চলে যাওয়া, এটা বোঝাটা খুব জরুরি। কারণ আজকের পৃথিবীতে যার হাতে ডেটা আছে এবং যার হাতে টাকার প্রবাহ নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে, সেই রাজা। এখানে আরো একটি ইন্টারেস্টিং বিষয় হলো রাজনীতির মঞ্চ। আমরা টিভিতে দেখি ডেমোক্রেট এবং রিপাবলিকানরা একে অপরের সাথে কামড়াকামড়ি করছে। আমরা মনে করি আমেরিকার প্রেসিডেন্ট বদলালে বুঝি পৃথিবীর ভাগ্য বদলাবে, কিন্তু গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন ট্রাম্প আসুক বা বাইডেন, আমেরিকার পররাষ্ট্রনীতি বা মূল এজেন্ডাগুলোতে খুব একটা পরিবর্তন আসে না, বিশেষ করে যুদ্ধ এবং অস্ত্র ব্যবসার ক্ষেত্রে। কেন জানেন? ওপেন সিক্রেটস নামক প্রতিষ্ঠানের ডেটা অনুযায়ী আমেরিকার ডিফেন্স কন্ট্রাক্টররা যেমন লকহিড মার্টিন বা রেথিয়ন প্রতি বছর লবিংয়ের পেছনে কোটি কোটি ডলার খরচ করে। তারা ডেমোক্রেট এবং রিপাবলিকান উভয় দলকেই নির্বাচনী ফান্ড দেয়, ফলে যেই ক্ষমতায় আসুক পেন্টাগনের বাজেট বাড়ে এবং যুদ্ধ থামে না। অ্যাডেড গ্রুপের ভিডিওতে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুকে শুধুমাত্র ধর্মীয় বা রথচাইল্ডদের এজেন্ডা হিসেবে দেখানো হয়েছে,
কিন্তু এর পেছনে যে বিলিয়ন ডলারের অস্ত্র ব্যবসা এবং আমেরিকার জিওপলিটিক্যাল স্বার্থ জড়িত, সেটাকে ইগনোর করা হয়েছে। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট ডি আইজেনহাওয়ার তার বিদায়ী ভাষণে ঠিক এই বিষয়েই সতর্ক করেছিলেন, যাকে তিনি নাম দিয়েছিলেন military industrial complex. এটাকে শুধুমাত্র ইহুদি এজেন্ডা বলাটা ওভার সিম্পলিফিকেশন বা অতিরিক্ত সরলীকরণ, যা আপনাকে আসল জিওপলিটিক্যাল সত্য থেকে দূরে রাখে। আমরা এখন বাস করছি এমন এক সময়ে যেখানে ক্ষমতা আর কেন্দ্রীভূত বা সেন্ট্রালাইজড নেই, এটা ছড়িয়ে পড়েছে। একদিকে আমেরিকার ইস্ট কোস্ট বা ওয়াল স্ট্রিট নিয়ন্ত্রণ করছে টাকা, অন্যদিকে ওয়েস্ট কোস্ট বা সিলিকন ভ্যালি নিয়ন্ত্রণ করছে আমাদের মন ও মগজ। আজকের এই প্রথম পর্বে আমরা দেখলাম কিভাবে রাজতন্ত্র থেকে কোম্পানি রাজ এবং সেখান থেকে ব্যাংকিং ও কর্পোরেট ডমিনেশনের মাধ্যমে ক্ষমতার হাত বদল হয়েছে। আমরা বললাম যে রথচাইল্ড বা ইলুমিনাতির গল্পগুলো অনেকটা স্মোক স্ক্রিনের মতো, যা আমাদের বর্তমানের আসল কর্পোরেট জায়ান্টদের আড়াল করে রাখে। কিন্তু গল্পের এখনো অনেক বাকি। সিলিকন ভ্যালির টেক জায়ান্টরা কিভাবে আমাদের প্রতিটি পদক্ষেপ নিয়ন্ত্রণ করছে, ব্ল্যাকরক আসলে কতটা শক্তিশালী, ব্রিক্স কি পারবে এই পশ্চিমা আধিপত্য ভাঙতে, এবং ভবিষ্যতের পৃথিবীটা আসলে কোন দিকে যাচ্ছে, এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের এই সিরিজের দ্বিতীয় পর্বে। ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।